আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। হাজার বছর ধরে পথ হাঁটিয়াছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মলয় সাগরে। আমি ঘুরেছি বাংলার নদীতে, ধানের খেতে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রস্তাবিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার ২৭তম দফা কৃষি সংস্কার অবলম্বনে নির্মিত কৃষি কথা ডকুমেন্টারির আঞ্চলিক প্রদর্শনী অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোনিয়া শর্মী। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথিবৃন্দ আমাদের কৃষক ভাইরা এবং বিশেষ অতিথিবৃন্দ আমাদের কৃষক ভাইয়েরা। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন হাসান আল আরিফ। প্রধান আলোচক হিসেবে আছেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, যিনি জনাব তারেক রহমানের এই ৩১ দফার ২৭তম দফা যে রূপরেখাটি তাকে বাস্তবে রূপ দিয়েছেন, সেটি আসলে কেমন হবে, কিভাবে কৃষকদের মধ্যে প্রভাব ফেলবে, কিভাবে কৃষক তার সাফল্য আনতে পারবে, সেটাই। অনুষ্ঠানে উপবিষ্ট সমস্ত দর্শক এবং আয়োজকদেরকে জানায় অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণঢালা স্বাগতম। আমরা সবাই জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাষ্ট্রকে সংস্কারের যে ৩১ দফা দাবি দিয়েছে, তার ২৭তম দফায় তিনি নির্দিষ্ট করে বলেছেন কৃষি ও কৃষকের অধিকারকে রাষ্ট্রীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। মাটিতে যে কৃষক বছরের পর বছর ধান ফলান, যিনি গরু চড়ান, শাকসবজি চাষ করেন, তার ঘামে বাংলাদেশ বাঁচে, কিন্তু সেই কৃষক কি সত্যি মর্যাদা পান? এই প্রশ্নের উত্তরটাই খোঁজার চেষ্টা করা হয়েছে কৃষি কথা ডকুমেন্টারির মাধ্যমে। আমি আরও কথা বলবো, আমি আরও অনেক কথা শুনবো আজকের আলোচকদের কাছ থেকে, আমাদের প্রধান অতিথি আমার কৃষক ভাইদের কাছ থেকে। তার আগে চলুন একটি কোরআন থেকে তেলাওয়াত শুনে নিই এবং কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون صدق الله العظيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ শিহাব, আমাদের ছোট্ট একটি ভাই খুব সুন্দর তেলাওয়াত করে শোনালেন আমাদেরকে। সে যে মাটির মানুষ, সে তো অমৃতের সন্তান, মাটির ঢেলে গড়ে তোলে স্বর্গের সমান। এটি রবীন্দ্রনাথ লিখেছিলেন। কাদেরকে নিয়ে? আজকের এই অনুষ্ঠান যাদেরকে নিয়ে, যারা নীরবে কাজ করে যান এবং দেশ চালান, কিন্তু কখনোই বলে ওঠেন না যে এটা তো আমাদেরই কাজ, এই দেশটা তো আমরাই চালাই। আমরা চলে এসেছি সেই সন্ধিক্ষণে। এবার মঞ্চ আলোকিত করার পালা। আমরা ডেকে নেব আমাদের প্রধান অতিথিবৃন্দ এবং বিশেষ অতিথিবৃন্দকে একে একে মঞ্চে চলে আসার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি আমাদের প্রাণপ্রিয় কৃষক ভাইয়েরা। আমি প্রাণপণে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সবাই মঞ্চে চলে আসবেন। মঞ্চ আপনাদেরই অপেক্ষায়। এটি একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান, যেখানে কোনো সরকারি কর্মকর্তা নয়, কোনো বিশিষ্ট ব্যবসায়ী নয়,
বরং আমাদের প্রাণপ্রিয় খেটে খাওয়া এবং নীরবে কাজ করে যাওয়া কৃষক ভাইয়েরাই আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি। করতালির মাধ্যমে তাদেরকে বরণ করে নেই। এবার আমি ডেকে নেব আমাদের এই অনুষ্ঠানের প্রধান আলোচক। সে একজন স্বপ্নদ্রষ্টা। তিনি শুধু স্বপ্ন দেখে ক্ষান্ত হন না, বরং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং নিরলস পরিশ্রম করে যাচ্ছেন সেই স্বপ্ন পূরণের পথে। আমি ডেকে নিচ্ছি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানকে, এবং সেই সাথে আমি ডেকে নেব রাজপথের সাহসী সৈনিক এবং রাজনীতি এবং মানুষের জন্য কাজ করা, যার রক্তে মিশে আছে, প্রাণপ্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় যার বিদ্যাপীঠ, তাকে জনাব হাসান আল আরিফকে, আমাদের অনুষ্ঠানের সভাপতি। তাদের জন্য একটি জোরে করতালি হয়ে যাক। আমরা সেই সন্ধিক্ষণে পৌঁছে গেছি যেখানে আমরা দেখব জনাব তারেক রহমানের ৩১ দফার ২৭তম দফা কৃষি সংস্কার, এবং সেই কৃষি সংস্কারের রূপরেখাটি আসলে কিভাবে কাজ করবে এবং কৃষকরা কিভাবে এর থেকে লাভবান হবে, এবং এই রূপরেখা বাস্তবায়িত হলে আমরা আসলে কিভাবে লাভবান হতে পারি, দেশের মানুষ কিভাবে লাভবান হতে পারে, সেটাই দেখা যাবে। আমরা দেখে নেব সেই ডকুমেন্টারিটি, এবং তার জন্যই আমাদের অপেক্ষা। আমি আমার টেকনিক্যাল টিমকে অনুরোধ করব ডকুমেন্টারিটি প্রদর্শন করার জন্য, এবং আমরা সবাই সেটাকে উপভোগ করতে চাই। আপনার পরিচয়? কারিগর, মাটির দুনিয়ার সেরা কৃষক বদির গাজী। কেমন আছেন স্যার আপনি? স্যার বসেন বসেন প্লিজ। আমাদের গল্পটা এমনই হওয়ার কথা ছিল, সম্মান আর ভালোবাসা। আমরা তো গাছের মতো, গাছ অক্সিজেন দেয়, আমরা খাবার। কিন্তু কি মজিদ ভাই, শুয়ে রইছো কেন? কাজ কবে শুরু করবা? হাতের যে অবস্থা রে ভাই, কেমনি কি করব? কেন ঋণ পাও নাই? আগে ঋণই তো গলা মনে হয়ে রয়েছে, আবার নতুন করে ঋণ। শোনো, সরা সুদের ঋণ নিলে গলা সমান তো হইবই। তোমার তুমি ডুইবা মারার কথা। ও কাকা, মাঠে তো চৈত্রের খরা লাগছে, তা পানি টানি দাও না কেন? কাকা পানি তো নাই। ও নাই, থাকবো কেমনে? একটা খাল আসিল, হেইটারও তো বরট করে ফেলাইছো, এখন বুঝো ঠেলা। হ্যাঁ, পানি ওরে আমি চিন্না দিব না। কি ভাই, শীষ গজায় নাই? শীষ ধান তো সব গরুর ঘাস হয়ে গেছে রে ভাই, আমার সব শেষ হয়ে গেছে। তাহলে অভিযোগ করো। গত বছর লাল মিয়া অভিযোগ করে মাত্র ৫,০০০ টাকা পাইছে। আমাগো আর হইছে। গফুর ভাই তো পথে বসে গেছে। শুনছি আর নাকি জমি জিরা তো আবাদ করবো না। আপনার বীজটা তো ভালো পড়ছে। খালি ভালো বীজ হলে হবে মিয়া, সার লাগবো না। কিরে, তোর এবার দাম কেমন হইব? না, লাল হয়ে রয়েছে, কোন ডিলারের কাছে সামনে বোঝো না, ওরা এবার বেশি দামে বেচবো। রাখ, ম্যাচ গরম আছে। আরে নিজের টাকা দিয়ে সার কিনবো, তারপর লাইনে দাঁড় থেকে কিনবো? কত অসহায় আমরা। আকবর, হ্যাঁ ভাই, ফলন কেমন হইলো মনে হয়? ফলন তো ভালোই হয়েছে, এখন দাম পাইলেই হয়। সার কিনিতে হয় আর বীজ কিনি ডলারে। ভাই, বাজারের অবস্থা তো বেশি ভালো না। কত? আরে এর থেকে তো পানির দামই অনেক বেশি আছে। সবারই সব কিছু হয়, আমাকেও কিছু হয় না।
আপনার প্যাকেট চকচকা কিন্তু ভেতরে মাল ফকফকা। আনোয়ার গাজী তো জমি জিরা ছেড়ে ঢাকায় গেছে গা, গার্মেন্টসে কাম নিছে। কাম লইলো বালা, বেতন তো ঠিক মতন পাওয়া যায়। হাজিরা কমার সম্ভাবনা। আজ দেশ জুড়ে কৃষি নিয়ে অসংখ্য সমস্যা। ভালো বীজ নেই, সারের দাম হুট করে বেড়ে যায় এবং উৎপাদিত ফসলের সংরক্ষণের সমস্যা রয়েছে। এত সমস্যা দেখে কৃষকের কৃষির প্রতি বিতৃষ্ণা জন্মাচ্ছে। হবে না স্যার, সবাই তো বলে, কেউ তার সমাধান করেন। সমাধান জিয়াউর রহমান শুরু করেছিলেন। জিয়াউর রহমান 1979-80 সালে সমাধানের পথ দেখিয়েছেন, কাজ শুরু করেছেন। উনি বীজ অধ্যাদেশ, কৃষি সংরক্ষণ প্রকল্প, কৃষি সংরক্ষণের জন্য গুদাম লোন এবং খাল খননের কথা বলেছেন। আপনারা কি জানেন তারেক রহমানের ভাবনাটা কি? প্রায় 4000-এর মতন ইউনিয়নে আগামী 3 মাসে যাবেন, কৃষকদের কাছে যাবেন, কৃষকদের কথা শুনবেন, তাদেরকে চেষ্টা করবেন আমাদের দলের সদস্য পদ গ্রহণের জন্য। একইভাবে চেষ্টা করবেন তাদের সমস্যাগুলো জানার জন্য, সমাধানগুলো আমরা বের করার চেষ্টা করব পরবর্তীতে ইনশাল্লাহ। মহাজনদের কাছ থেকে লোন নেয়, এরকম হয়, এই লোন চক্রবৃদ্ধি আকারে বৃদ্ধি পেতে থাকে, ফলে এটা একটা বার্ডেন হয়েছে, কৃষকের উপর একটা চাপ তৈরি হয়। সেটি না হয়ে আমরা যদি সরকারের পক্ষ থেকে যদি কৃষি বীমা তৈরি করতে পারি, বড় কৃষক না হলেও আমরা যদি মাঝারি এবং ছোট কৃষক বলতে যাদেরকে বোঝায় তাদেরকে যদি এই সাপোর্টগুলো আমরা দিতে পারি, তাহলে ওই যে একটা ঋণের চক্র তৈরি হয় কৃষকের মাথার উপরে, সেটি হয়তো আর করা সম্ভব, সেটি হয়তো হবে না। ফসল উৎপাদনের জন্য যে প্রয়োজনীয় পানি, সেই পানিটি পায় না কৃষক। আমরা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি আবার শুরু করব। এটি আমাদেরকে শুরু করতে হবে অনেকগুলো কারণে। এটি আমাদেরকে শুরু করতে হবে কৃষকের পানির সুবিধার কারণে, এটি আমাদেরকে করতে হবে রিজার্ভার তৈরি করার কারণে, সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করা। এটি ছোট ছোট যারা কৃষক তাদের বিভিন্ন সময় সমস্যা হয়, ট্রাক্টর বিভিন্ন সমস্যা, এই ব্যাপারটা বিবেচনা করা যায় কিনা। বিভিন্ন ফসল নষ্ট হয়ে যেতে থাকে, যদি সেই সকল অঞ্চলে স্পেশালাইজ কোল্ড স্টোরেজ করা যেতে পারে, সরকারের পক্ষ থেকে হোক, বেসরকারি সহযোগিতাই হোক, তাহলে অন্তত কৃষক সেই ফসলটা রাখতে পারে, যেটার আলটিমেট সুবিধা দেশের মানুষ পাবে। ডাটার মতন তৈরি করেছিলাম, তো সেখানে আমি লোকেট করার চেষ্টা করেছিলাম যে আমার একদম মানে জেলা, থানা বা উপজেলা হিসেবে একদম এখনো করা আছে আমার কাছে। তো সেটা অবশ্য তখন ম্যানুয়ালি করা হয়েছিল, এখন তো স্যাটেলাইটের অনেক সুবিধা আছে, এখন খুব ইজিলি করে ফেলা যায়। তো মূল বিষয়টি ছিল, আমার তখনই একটি লক্ষ্য ছিল কৃষিকে নিয়ে, যে আমি লোকেট করেছিলাম যে 1 বিঘা অথবা 1 বিঘার উপরে জমি কোথায় কোথায় যেখানে আপনার ফল ফ্রুটের চাষ হয়, অথবা ডিফারেন্ট কোনো ফসলের চাষ হয় ধান ছাড়া, 1 বিঘা বা তার উপরে, অথবা 1 বিঘা মিনিমাম তার উপরে কোনো পোল্ট্রি ফার্ম বা গবাদি পশুর খামার এরকম আছে কিনা, 1 বিঘা বা তার উপরে কোনো পুকুর আছে নাকি যেখানে মাছের চাষ হয়। এবং থানা বাড়ি আমি পুরো জিনিসটাকে তখন লোকেট করে বের করেছিলাম। আমি 2003-04 কথা বলছি। আপনি যেটা বলছেন যে কন্ট্রোল বা প্ল্যানিং ওয়েতে করা, সেটি আমি তখনই চিন্তা করেছিলাম জিনিসটাকে ওইভাবে করে, যে আমার উদ্দেশ্য ছিল যে আমি যদি জানি সমগ্র বাংলাদেশে আমার মিনিমাম 1 বিঘার কতগুলো পুকুর আছে, আমি 1 বিঘা ধরেই পুরো হিসাবটা করব, 2 বিঘা 3 বিঘাও থাকতে পারে, কতগুলো পুকুর আছে, তাহলে কিন্তু সারা বাংলাদেশে আমি মোটামুটি ভাবে একটা প্ল্যান করতে সক্ষম হব, যে সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের মাধ্যমে, যে ঠিক আছে পাঙ্গাস মাছ হোক, রুই মাছ হোক, মাগুর মাছ হোক, পাবদা মাছ হোক, এই পরিমাণ এই বছর আমরা মোটামুটি ভাবে টার্গেট করব, দেশের চাহিদা জন্য এই পরিমাণ লাগবে, এই পরিমাণ আমরা বিদেশে এক্সপোর্ট করব। ধরেন ঠিক আছে কোথাও পেয়ারা বাগান আছে, কতগুলো পেয়ারা বাগান আছে, তাহলে দেশে আমার কি পরিমাণ পেয়ারা প্রয়োজন, এবং সেই পেয়ারাটা দেশে রেখে বাকিটা আমি বিদেশে এক্সপোর্ট করব। এইভাবে করে তখনই আমি একটা চিন্তা ভাবনা করেছিলাম। আমার বিশ্বাসই হচ্ছে না সেই 1980 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যৌথ কৃষি প্রকল্পের কথা বলেছেন, যা নিয়ে তামিল মুভি হয়েছে, হিন্দি মুভি হয়েছে, অথচ আমাদের দেশ এ নিয়ে আজও উদাসীন। আমাদের দেশে সবসময় বলতে হয় বিভিন্ন তদন্ত কমিটির কথা। এই সমস্ত তদন্ত বাদ দিয়ে আমাদের যেতে হবে ডাইরেক্ট অ্যাকশনে। আমরা কোথায় যাব, কেন যাব? এ গ্রাম আমাদের, আমরা প্রয়োজনে খাল খনন করব, আমরা ঘুরে দাঁড়াবই।
আমাদের সমস্যাটা কি জানেন? আমরা লাভের আশায় সবাই একই ফলন ফলাই। আমাদের চাষ হবে রিসার্চ ভিত্তিক। কোনো মৌসুমি জমি অনাবাদি থাকবে না। মাটি অনুযায়ী হবে শস্য বাছাই। ধানি জমি আলাদা হবে। যৌথ হবে সবজির চাষ। প্রথম ভাগে সজনে ডাঁটা, টমেটো বা পেঁপেটায় 12 মাসি শস্য, আর পরের ভাগে হবে মৌসুমি সবজি। নির্ধারিত জোনে হবে মডেল স্টোরেজ সিস্টেম। পণ্যের চাহিদা মোতাবেক চাষ হবে। চাহিদা পূরণ করে লক্ষ্য থাকবে এক্সপোর্ট করা। বিদেশিদের আকৃষ্ট করতে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হবে। কৃষকের সব সমস্যার সমাধান এখন এক কার্ডে। বীজের সমস্যার সমাধান পাবে, প্রয়োজন মতো সার পাবে, চাষ সংক্রান্ত সমস্যার সমাধান পাবে, কৃষি বীমা সুবিধা পাবে, কৃষি ঋণ পাবে, সরকারি মূল্যে ফসল বিক্রি, সব ধরনের কৃষি তথ্য পাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি সিটস অ্যান্ড কোম্পানি থেকে আসছি। নো স্যার, বাংলায় বলেন। স্যার, কি বলেছেন? জনাব, বাংলায় শুনতে চলেন। জি চলেন। আমাদের বীজ কিন্তু খুবই উন্নত এবং পরীক্ষিত বীজ। স্যার, আমার সারটা নেন স্যার। স্যার, আমার সারের ফলন অনেক ভালো স্যার। স্যার, সরকারি রেটে দিব স্যার। আমাদের বীজটা খুবই উন্নত, খুবই ভালো। আপনার বিলিং সিস্টেম? স্যার, জনাব আপনি বলুন। আরেকটা না ওইটা কত হয়েছে এটা? কারেন্ট মেশিন নাকি ভাই? ভালোই তো হয়েছে। আবাদপাতির কোনো ঝামেলা নাই, মালপত্র বেচা কেনার কোনো ঝক্কি নাই। কার্ডের মাধ্যমে ন্যায্য মূল্যে দামও পাই। রাখো, আস্তে করে রাখ, আস্তে করে। এটা হচ্ছে ৭৯,৮০০। ধন্যবাদ। অধিকার, সম্মান ও আশা পূরণের মধ্যে দিয়ে কৃষকের স্বপ্ন বাস্তবায়ন আমাদের অঙ্গীকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা একটি সুন্দর ডকুমেন্টারি দেখে ফেললাম। কেমন লাগলো বলেন তো আপনাদের? আসলে এত নিখুঁত পরিকল্পনা, এবং এই নিখুঁত পরিকল্পনা বাস্তবায়ন হলে আমাদের কৃষকেরা যারা দিনরাত খেটে যায় কিন্তু যোগ্য সম্মানটুকু পায় না, এবং তারা বাঁচলে যে দেশ আসলে বেঁচে যায় সেই বিষয়টাই পরিষ্কার হয়ে গেল। এবং জনাব ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সাহেব এটাকে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন আমাদের সামনে। বলা হয়ে থাকে, কৃষকরা যদি যোগ্য সম্মানই না পায় তাহলে তারা আর কৃষিকাজ করবে না। আর কৃষিকাজ না করলে কি হবে বলেন তো? আমরা কি খাবার পাবো? আমরা কিন্তু খাবার পাবো না। তাই খুব গুরুত্বপূর্ণ এটা, এবং বছরের পর বছর এটা খুব পরিগ্রাহিত হয়ে আসছে যে কৃষকরা তাদের সম্মানটুকু পায় না। এই পর্যায়ে আমরা কৃষকদের কাছে চলে যাব এবং তাদের কাছ থেকে শুনবো এই ডকুমেন্টারি সম্পর্কে তাদের মতামত, এবং তাদের আরও দাবি আছে কিনা, এবং আরও কি হলে তারা খুশি হয়। আপনার নাম বলবেন আমাদেরকে, এবং আপনার ডকুমেন্টারিটা কেমন লাগলো, এবং এই পরিকল্পনা আপনার কাছে কেমন লেগেছে সেগুলো আমাদেরকে বলবেন। মোহাম্মদ আবুল হাশেম পালোয়ান। তো পরিবেশ খুব সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ। তো আমরা ভালো বীজ এবং সারটা পাই ঠিকমতো নিয়মিত, এবং বীজটার জন্য করলাম আমরা ফসল ফলাইতে পারি না, বীজের কারণে নষ্ট হয়ে যায়। আমরা ফসল মার খেয়ে যাই, অনেক লসের ইয়েতে চলে যায়। তো ইনশাল্লাহ আমরা আশা করি ভালো বীজ যেন পাই এবং সারটা ঠিক মতো পেয়ে যাই। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আমি আরও একজনের কাছে চলে যাব। আপনার নামটি বলবেন প্লিজ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল আলম, ডাক্তার নাজিমউদ্দিন, এই গ্রামের সন্তান। তো আমার স্পষ্ট খেয়াল আছে, আমি তখন ছোট ছিলাম,
ক্লাস 1-তে পড়ি। আমাদের মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব এই মাঠে আসছেন, আমরা খুব আনন্দ করছি, জীবনে অত আনন্দ আর কোনো দিন করিনি। কিন্তু ওনাকে আমরা হারালাম, আমার দেশের গতিও কিছু খারাপ হলো। আবার যাই হোক, আমাদের প্রধানমন্ত্রী বেগম জিয়া দেশের হাল ধরেছেন, কিন্তু বিগত 17 বছরে আমাদের যে হাল ছিল, যেই হাল হয়েছে, যে সেটা স্মরণ হলে আমার কান্না আসে। আমি বলতাম যে আমার মৃত্যুর আগে কি কোনো দিন তাদের পতন দেখতে পারবো? আল্লাহ কবুল করছেন। তো যাই হোক, এখন আমাদের কৃষির যে অবস্থা, বিগত দিনে স্বাক্ষর নিছে কার্ডের নামে, কার্ড দিচ্ছে, পাবলিক কিছু পায় নাই, বলছে 10 টাকা দামের অ্যাকাউন্ট করছে, কিন্তু তার বিনিময়ে কিছু পায়নি। তো এইভাবেই দেখা গেছে যে আমরা কৃষকরা একেবারে নিমজ্জিত, সময় মতো সার পাই নাই, সার পাইলে দুর্মূল্যতে ফসল ফলালে সেটা উচিত মূল্য পাই নাই। ধান বিক্রি হয় 40 কেজিতে মন, আমাদের বিক্রি করতে হয়েছে 45 কেজিতে মন। এই যে একটা দুরবস্থা, কৃষকদেরকে দেখভাল করার, তার স্বার্থে কথা বলার কাউকে আমরা পাই না। যেটা দেখলাম, আমাদের নেতা, আমাদের প্রিয় মানুষ, যিনি বেগম জিয়ার সুসন্তান, ওনার যে কর্মপরিকল্পনা আমাদের নিশ্চয় আশা জাগায়। আমরা যদি এই পরিকল্পনায় যদি আমরা বাস্তবায়িত হতে পারি, ইনশাল্লাহ আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকজন কৃষক উপকৃত হবেন। তাই আমি ওনার এই পরিকল্পনার জন্য আন্তরিকভাবে সকলের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আমি অনেক ধন্যবাদ জানাই। ধন্যবাদ আসসালামু আপনাকে, আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। আমরা খুব সুন্দর কথা শুনলাম এবং উনি বলতে বলতে কেঁদেই ফেললো। দীর্ঘ কত বছর আসলে সমস্ত সুযোগ সুবিধা বঞ্চিত আমাদের প্রাণপ্রিয় ভাইয়েরা। আমরা চলুন আরও কয়েকজনের কথা শুনি। আপনার নামটা বলবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ মুবারক শেখ। আমার বাড়ি এই বাড়ি অনন্য 3 নং ওয়ার্ডে। আমি একজন খামারি। আমি গরু এবং পোলট্রি সেক্টরে নিযুক্ত আছি। আমি কিন্তু দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম এবং আমি ওই জায়গা থেকে, সৌদি আরব থেকে আমি ইউটিউব দেখে, অন্য ওয়েবসাইট দেখে আমি কিন্তু নিজে উদ্যোগ নিয়ে গরুর খামার এবং পোলট্রি সেক্টরে আমি নিযুক্ত আছি। আমি বলতে চাই, আমার কয়েকটা কষ্ট আছে। আমি গাজীপুরের রূপালী ব্যাংক বলেন, কৃষি ব্যাংক বলেন, অগ্রণী ব্যাংক বলেন, অনেক ব্যাংকে আমি দৌড়াদৌড়ি করেছি। এই ব্যাংকের ভিতরে যে নাজেহাল, ব্যাংকের ভিতরে গেলে নিজের পরিচয়, বাপের পরিচয়, বোনের পরিচয়, জমির একটা কাগজ ধরা দেয়, এটা বায়ানামা, অমুকনামা সমুকনামা, সব কিছু বলতে পারতেছি না। মানে টাকা ছাড়া কোনো সিস্টেম নাই লোন নেওয়ার জন্য। কৃষককে যে হেল্প করবে এরকম কোনো লোক নাই। অনেক বড় ভাই আছে, অনেক অফিসার আছে, টাকার কাছে কোনো ভাই নাই, কোনো অফিসার নাই। টাকা দেন, আপনার লোন পাইবেন। 10 লাখ উঠাইলে 1 লাখ 2 লাখ দিয়ে আসতে হইব। আমি সর্বশেষ বলতে চাই, আজকের যিনি সভাপতি আছেন, আজকের এই অনুষ্ঠানটি, আজকের এই উদ্যোগ খুব সুন্দর উদ্যোগ। আমি হাসান আল আরিফ ভাইকে অনুরোধ করে বলতে চাই, যদি কোনো ওয়ে থাকে এই বিষয়ে আপনি একটু ভেবে দেখবেন এবং চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। উনি খুব সুন্দর কথা বললেন। আসলে ব্যাংকে গিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয়, অনেক ভোগান্তি পোহাতে হয়, কিন্তু সবশেষে দেখা যায় কি কাজের কাজটিই হয় না। চলুন আমরা আরেকজনের কথা শুনে আসি। আপনার নামটি বলবেন প্লিজ। আমার নাম মোহাম্মদ নুরুল হক। সাথে একটা উপাধি যোগ আছে, আমি এই ওয়ার্ডের বর্তমান মেম্বার। আমরা এই অজপ্রাগ গ্রামের লোক, আমরা কৃষকের সন্তান, আমরা নিজেরাও কৃষক। আমি একজন খামারি, আমার গরুর খামার আছে, আমার মৎস্য খামার আছে। আমি ওটা আমার জীবিকা হিসাবেই আমি ওটা পরিচালনা করি এবং ওটার থেকে যা অর্থ উপার্জন হয় এটি আমার সংসার চলে, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে আমি সংসার চালাই। আজকে যে কথাটা আমার আগের ভাই বলছেন, আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি। এই কৃষকের নিয়ে যে একটা প্রোগ্রাম আমাদের গ্রামে হয়েছে, এটা আসলে আমরা সচরাচর দেখি না, কোনোদিন দেখিই নাই। আমি অনুরোধ করব এরকম অনুষ্ঠান যেন আরও হয়। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কৃষির উপরে যেই গুরুত্ব দিয়েছিলেন, সেই গুরুত্ব কিন্তু আমরা গত 17 বছর যাবৎ কিন্তু আমরা কৃষকের কোনো মূল্যায়নই আমরা পাই নাই। আমার এক ভাই বলছেন যে 10 টাকা করে নিছে, 10 টাকা না 50 টাকা নিছে, আবার 4 কপি সবই নিছে। এতে দেখা যাচ্ছে প্রত্যেকটা কৃষকের বেশ কিছু 100-150 টাকা ব্যয় হয়েছে। এটা যদি আমরা সারা দেশে হিসাব করি, হাজার হাজার কোটি টাকা হয়ে যাবে।
এই টাকার কিন্তু বলছিল আমাদেরকে কৃষকদের ভর্তুকি দিবে, কই আমরা কেউ কোনোদিন 10 টাকাও ভর্তুকি পাই নাই। কৃষকদের ওই ছবি উড়াইতে, আইডি কার্ডের ফটোকপি করতে, আবার 10-20 টাকা যা দেওয়ান লাগছে দিতে, যা গেছে সব ওই লস। অর্থাৎ কৃষক সম্পূর্ণভাবেই বঞ্চিত। আজকের অনুষ্ঠানের মাধ্যমে অনেক কিছু শিখছি, আরও দেখবো, হয়তো আরও শিখবো। আপনারা এই যে রাত্রে করে আসছেন আমার ওয়ার্ডে, আমার গ্রামে এই কৃষি অনুষ্ঠান দেখার জন্য, এই জন্য সবাইকে আমি আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা যাতে কৃষিতে আগামীতে আরও ভালো করতে পারেন সেই জ্ঞান কিছুটা হলেও এখান থেকে নিয়ে যাবেন, এই আশা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা এই পর্যায়ে চলে যাব আরও একজনের কাছে, আরও একজনের কথা শুনবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই সন্ধ্যার অনুষ্ঠানের আয়োজকবৃন্দ, অতিথিবৃন্দ এবং উপস্থিত দর্শক শ্রোতাবৃন্দ, আমার সংক্ষিপ্ত পরিচয়। আজকে আপনাদের এই অনুষ্ঠানের যিনি সভাপতি, ইনি আমারই সন্তান হাসান আল আরিফ। অত্যন্ত মনোমুগ্ধকর এবং সুন্দর ডকুমেন্টারি সহ কৃষির উপরে এই অনুষ্ঠান পরিচালিত হচ্ছে। কৃষকদের, আমি নিজে একজন কৃষক, চাকরিজীবী ছিলাম, এখন রিটায়ার্ড, অবসরপ্রাপ্ত। আমি কৃষির সাথে সম্পৃক্ত। আমাদের কৃষকের অনেক সমস্যা আছে। কৃষক যদি বাঁচে তাহলে বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশ উন্নত হবে, এটা আমরা সবাই স্বীকার করি। এই দেশের প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধানমন্ত্রী, যত মন্ত্রী মিনিস্টার, যত বড় লোক, যত ছোট লোকে আছে, কৃষকের কাছে তারা সবাই ঋণী। কারণ কৃষককে যদি উৎপাদন না করে কেউই সঠিক মতো তার জীবনযাপন করতে পারবে না, সেই কৃষকের মূল্যায়ন হয় না। বিশেষ করে আমি আশা করব ভবিষ্যতে যদি আল্লাহ মঞ্জুর করে থাকেন, জাতীয়তাবাদী শক্তি, তরুণের প্রতীক তারেক রহমান সাহেবের হাত ধরে যদি এই দেশে আবার জাতীয়তাবাদী শক্তির উত্থান হয় এবং রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারে, তাহলে কৃষকদের জন্য যেন সর্বোচ্চ প্রায়োরিটি দেন এবং কৃষকদের জন্য বিনামূল্যে উৎকৃষ্ট মানের বীজ বিতরণ, সার বিতরণ এবং কীটনাশক। বিশেষ করে আমাদের এলাকাতে অনেক সময় খরার প্রভাবে পড়ে আমাদের ফসল নষ্ট হয়ে যায়, এগুলির ব্যাপারে। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খননের মাধ্যমে এই দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন, তার এই উত্তরসূরি তারেক রহমান যদি আল্লাহ কবুল করেন, আমরা দোয়া করি, তাহলে এই দেশের যদি রাষ্ট্র ক্ষমতায় আসেন, তাহলে যেন আবার কৃষিতে বিপ্লব ঘটে, কৃষকের মুখে হাসি ফুটে, তাহলে দেশ ও দেশের উন্নতি হবে, আমাদের দেশ সমৃদ্ধশালী হবে। আমি সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে এখানেই ইতি টানছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা অনেকের কথা শুনলাম। এই পর্যায়ে আমরা আসলে দর্শকদের কিছু মন্তব্য নিয়ে নেব। দর্শকরা কি বলতে চাচ্ছেন, ডকুমেন্টারিটি আপনাদের কেমন লাগলো এবং আপনারা আসলে কি কি চাচ্ছেন, আপনাদের দাবিগুলো আজকে শুনবো। নাম হচ্ছে হালিমা। আমার ছেলেরা গৃহস্থী করে, কৃষিকাজ করে। এখন মনে করেন গৃহস্থীর সময় তো আমরা যে বেলা সার দিনের সময় হয়ে বেলা তো সার ঠিক মতো দিতে পারি নাই, বীজ ভালো হয় না, সেই কারণে এই দুইটা কথা কাছে বলা। আল্লাহ হাফেজ। বীজ আবার মনে করেন শ্বাস এড়িয়ে দিলে। কৃষকের কথা আজকের যে আঞ্চলিক প্রদর্শনী, আমি মনে করি বাংলাদেশের এখন ব্যাঙের ছাতার মতো যত্রতত্র হাউজিং প্রকল্প তৈরি হয়েছে। এর ফলে দেখা যাচ্ছে কৃষি জমি নষ্ট হয়ে যাচ্ছে। বিভিন্ন জমিতে যখনই ডেজারের বালু পড়ছে, সে জমিতে আর কোনো ফসল হচ্ছে না। এই যে যত্রতত্র শিল্প কারখানার নামে জমি অধিগ্রহণ কিংবা হাউজিং প্রকল্পের নামে জমি অধিগ্রহণ করা হচ্ছে, এগুলো যদি সমন্বয় না করা হয়, একটি সময় দেখা যাবে কৃষক থাকবে কিন্তু কৃষকের জমি ফসল উৎপাদন করার জন্য তার জমি থাকবে না, জমিহীন হয়ে পড়বে আমাদের এই সমাজ। অলরেডি হয়ে পড়ছে বলা চলে। আপনারা দেখবেন অনেক গার্মেন্টস কারখানা তৈরি হয়েছে, কিন্তু তারা দেখা যাচ্ছে কি যে জমির মূল্য 300 কোটি টাকা, সেখানে 5000 কোটি টাকা লোন নিয়ে সে গার্মেন্টস ফেলে রেখে পালিয়ে গেছে। এই 17 বছরে দেখা যাচ্ছে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি পালিয়ে গেছে, সেগুলো বন্ধ হয়ে আছে। নতুন করে আবার জমি অধিগ্রহণ করে এই কৃষি জমিগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আমরা বলবো যে জাতীয়বাদী শক্তি যে একটি কৃষকের কথা
অনুষ্ঠান চালু করেছে, এরই মাধ্যমে কৃষক থেকে শুরু করে জমির যেন সুষম বন্টন তৈরি হয়। এমনকি কৃষি পাশাপাশি শিল্প ছাড়াও কৃষি উন্নত করা যাবে না। তাই শিল্পের একটা সেক্টর, কৃষকের একটা সেক্টর, যাতে যত্রতত্র এই হাউজিংয়ের নামে বালু ভরাট করা না হয়। আমি সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম। আসলে আমি মূলত যে কথাটা বলতে চাইতেছি সেটা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে গার্মেন্টস এবং সিটি কর্পোরেশনের যেই বর্জ্য এগুলো কিন্তু এই খাল দিয়ে আসে। এই খাল দিয়ে আসার কারণে দেখা গেছে যে হেক্টর হেক্টর পরিমাণে জমি আবাদ করলেও পর্যাপ্ত পরিমাণে তারা ফসল পাইতেছে না, উন্নত মানের বীজ দেওয়া সত্ত্বেও এবং সার প্রয়োগ করার সত্ত্বেও। এর কারণ হচ্ছে এই বর্জ্যগুলো আসাতে কৃষি জমি কিন্তু একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে, পাশাপাশি মাছের বীজও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যতই উন্নত মানের বীজ দেই না কেন, যদি মাটির শক্তি কমে যায়, এখানে উন্নত বীজ বা উন্নত মানের সার প্রয়োগ করলে কোনো কাজ হবে না। এবং আমাদের পরিবেশটা কিন্তু বিশেষ করে এই পাশের যে পরিবেশটা, বলদা, দড়ি বলদা, কালনি অনেক দুর্গন্ধময় হয়ে যায়। আমরা আশা করব যে এটার জন্য একটা ব্যবস্থা করা হয়। আর অনেকে আশা দেয়, নির্বাচন আসে, অনেকে অনেক ধরনের আশা দেয়, যখন পাস করে যায় তখন কিন্তু আর খবর থাকে না। যেমন বিগত সময়ে আমি একটা কৃষিতে নাম লিখাইছিলাম বীজ দেওয়ার জন্যে, বীজ আনতে গেছি, এরকম বীজ দিছে যেই বীজ ফলাইলে আর মানে আশা করা যায় না ফসলের। আবার অনেকের ঘরের নিচেও এই বীজ পাওয়া গেছে, আর 5 বছর আগের বীজ 5 বছর পরেও পাওয়া গেছে। আমরা চাই না যে এই যে আমাদের যে পল্লব দেখানো হইতেছে ভালো বীজ দিবে, এরকমভাবে যদি দিয়ে আবার আমরা যেন পাই, আমরা এই আশা ব্যক্ত করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম মাসুম। আমি নতুন উদ্যোক্তা, বিগত 4 বছর ধরে কৃষিকাজের সাথে যুক্ত। তাই আমি বলতে চাই, আমরা কৃষক নতুন উদ্যোক্তা হতে চাই, যেন আমরা ভালো বীজ, ভালো কীটনাশক, ভালো সার, আমরা জমিতে যখন ভালো বীজ রোপণ করি তখন দেখা যায় কীটনাশকের দাম অনেক বৃদ্ধি বাড়ায় দেয়। যখন আমরা বাজারে সবজি বেচতে যাই তখন সবজির দাম বলে এত টাকা কেন? কারণ আমরা সবজি যে ফলাই, এই সবজি ফলাতে কত কষ্ট, কৃষকের কত ঘাম, রোদে ভিজে, বৃষ্টিতে ভিজে, কত কষ্ট করে আমরা সবজি ফলাই, কিন্তু আমরা সেই সবজির সঠিক ন্যায্য মূল্য পাই না। যার কারণে আমরা সহজে সবজি ফলাইতে নতুন উদ্যোক্তা হতে পারি না। তাই আমার অনুরোধ, আমার মতো যেন আর কেউ নতুন উদ্যোক্তা হতে নিরাশ না হয়, সেজন্য ভালো বীজ, ভালো কীটনাশক এবং বাজারের ন্যায্য মূল্য যেন আমরা পাই, সে আশাবাদী করি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বাবুল হোসেন খান, আমার গ্রাম পাড়াগাঁও। আমি বলতে চাই সেটা হলো যে আমাদের যে শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, যে চিলাই নদীর যে ধারাবাহিকতায় পূর্ব দিকে আমাদের টানে আর কি যেগুলো আছে, এই সমস্ত শিল্প কারখানার বর্জ্য এবং পচা পানির কারণে আমাদের যেমন ফসল ক্ষতি হচ্ছে, মাছের ক্ষতি হচ্ছে, এটার কোনো সুরক্ষা নাই। এবং এই যে যতগুলো শিল্প কারখানা আছে এগুলো আইনের কিন্তু আছে, তাদের প্রত্যেকেরই মানে পানির তাদের সুরক্ষার ব্যবস্থা করার, বর্জ্যর এটার ব্যবস্থা নাই। এটার ব্যবস্থা অবশ্যই আমরা জোর দাবি জানাবো এই ব্যাপারটা নিয়ে হস্তক্ষেপ করার জন্য, যাতে আমরা যদি আগামী দিনে সরকার যারাই আসুক, আমরা মনে করি যে বিএনপি সরকার ক্ষমতায় আসবে, বিএনপি সরকার ক্ষমতায় আসলে যেন এই কাজটি প্রথমে ধরে কৃষকের জন্য। আরেকটা ব্যাপার হয়েছে, যেমন কৃষকরা ধান ফলায়, ধান ফলাইলে উৎপাদন খরচ হলো 1000 টাকা, তার এর দাম ধরে দেয় সরকার 800 টাকা। উৎপাদন খরচের দিকে সরকার লক্ষ্য রাখে না, তারা চিন্তা করে বাজার নিয়ন্ত্রণ করব। বাজার নিয়ন্ত্রণ করতে যায় কৃষককে মারার অবস্থা হয়ে গেছে। অনেক কৃষক তার জমি খালি রাখছে কিন্তু ফসল ফলে না। আমি নিজে একজন, আমার জমি আছে, আমরা ফসল করি না, ওই ফসলে ঘাস বেচি। যারা যারা গরু পালে তারা আমাদের জমি থেকে ঘাস কেটে নেয়, আমরা ফসল করি না। কেন? উৎপাদন খরচটা অনেক বেশি হয়। এই ব্যাপারটা যেন আমাদের নেতা তারেক রহমানের সুদৃষ্টি আকর্ষণ হয়, উনি যেন এই ব্যাপারে ব্যবস্থা নেন। আমি এই কথা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ওনাকে, এবং উনি খুবই মূল্যবান কিছু কথা বললেন। আমরা আরও একজনের কাছে চলে যাব, আপনার নামটি বলে শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মতিউর রহমান, আমার গ্রামের বাড়ি বলদা, এই গ্রামেরই এই স্কুলেরই ছাত্র, আমি হাতে খড়ি। আমি
আমার বাড়ি চিলাই নদী, যে আপনারা হয়তো জেনে থাকবেন। চিলাই নদী আমার বাড়ি থেকে 2 মিনিট লাগে যেতে, আমার বাসা থেকে চিলাই নদীর পার। কোনো ভদ্রলোক যদি যায় এখানে, আমার মনে হয় 10 মিনিট টিকতে পারবে না গন্ধের জন্য। সেই গন্ধ এখান থেকে শুরু করে আমরা যদি হিসাব করি, চৌরাস্তা আরও পশ্চিমে ওই অঞ্চলের পানি আমাদের এই জায়গায় বজ্র, যত বজ্র আছে। অথচ পরিবেশের আইন আছে যে প্রত্যেক ফ্যাক্টরি তার পানি যখন নিষ্কাশন করবে, সেই পানি যেন সে অবশ্যই পরিশোধন করে ড্রেনে ছাড়ে। আমাদের দেশের এই অবস্থা হয়েছে, আইন আছে, আইনের বাস্তবায়ন নাই। কারা যেন আইনের ওই বাস্তবায়ন করতে যায়, যারা পরিদর্শনে থাকেন তারাই যেন লুটেপুটে খান। আসলে লুটেপুটে খাওয়ার দিনগুলো চলে গেছে এই 17 বছর। আমরা এখন আশাবাদী, জনগণ আশাবাদী, সাধারণ মানুষ আশাবাদী, কৃষক আশাবাদী। যারা খেয়ে গেছেন, আগামী দিনগুলো যেন সুষম বন্টন হয়, মানুষ যেন তার অধিকার ফিরে পায়, সেই আশা সকলের। আমি আরেকটু কথা বলবো। চিলাই খাল যখন আমাদের ছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মাঠে এসেছিলেন। চিলাই খালের উপরে বাঁধ বেঁধে গাড়ি চালিয়ে এসেছিলেন। ওনার বিবেকে বেঁধেছিল যে আমি এই চিলাই খালের উপর দিয়ে আসলাম। এলাকার মানুষ তখন কিন্তু আমন দান করত, শুধু বর্ষাকালে যদি পানি বাড়ত তাহলে একটা আমন দানের আবাদ পেত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যারা আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি, লাখো কোটি জনতার হৃদয়ের স্পন্দন, উনি তখন নিজ হাতে উদ্বোধন করেছিলেন এই চিলাই খালের খনন। তার এই পরিপ্রেক্ষিতে আজকে এই অঞ্চলে আমরা যে সোনালী ফসল ফলাই, তারই একটি আমরা কিন্তু বাজারে আমরা বিক্রি করতে পারি, আমরা নিজেরাও ব্যবহার করতে পারি। সেই ধারাবাহিকতা কিন্তু এখনও আছে, শুধু নষ্ট হয়ে গেছে এই চিলাই খালের পানি। তাই আমি বিশেষভাবে যারা আছেন, যারা আমাদের কথাগুলো ওই নির্দিষ্ট স্থানে পৌঁছে দিবেন, আমি অনুরোধ করব, এলাকার পক্ষ থেকে অনুরোধ করব যেন এই খাল যারাই এই পানি ছাড়ে, এবং পানি যেন অবশ্যই পরিশুদ্ধ করে ছাড়ে এই খালের ভিতরে। যদি না হয় সেটা যেন সরকারিভাবে, যদি সরকার গঠন করে, আল্লাহ যদি মঞ্জুর করেন, এই খালের পানি যেন পরিশুদ্ধ করার জন্য ব্যবস্থা করেন। সকলের প্রতি আমি এই অনুরোধ করব, এবং যারা নেতৃবৃন্দ আছেন তাদের প্রতি অনুরোধ করব। সকলকে ধন্যবাদ, সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে জাহাঙ্গীর আলম কিছু বলতে চান, আমরা চলুন শুনে আসি তার কথা। আপনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘক্ষণ যাবৎ শহীদ জিয়ার উত্তরসূরি, তারুণ্যের অহংকার, জনাব তারেক রহমানের 31 দফার 27তম দফা নিয়ে একটি সুন্দর ডকুমেন্টারি দেখলাম। আসলে এই ডকুমেন্টারিটি যদি বাস্তবায়িত হয়, সত্যিকার অর্থে বাংলাদেশের কৃষকরা উপকৃত হবে, যেটা আমি মনে করি অভূতপূর্ব সাফল্য অর্জন করবে এই দেশের কৃষকরা। আজকের যে আয়োজক, আমার স্নেহের ছোট ভাই, আজকের এই অনুষ্ঠানের যে সভাপতি, তাকে আমি অসংখ্য অভিনন্দন জানাই ব্যক্তিগত পক্ষ থেকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাইরে ইউনিয়নের পক্ষ থেকে। আজকে যে প্রোগ্রামটা আমাদের এই গাজীপুর জেলার সবচেয়ে অবহেলিত একটা ইউনিয়ন, বাইরে ইউনিয়নে আজকে যে ডকুমেন্টারিটি আমাদেরকে দেখাইলেন, আমরা এই সকল এই টিমের কুশীলবদেরকে অসংখ্য অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গ্রামের বিষয় রাত্র হয়ে গেছে, আপনাদের হয়তো আরও বক্তব্য আছে। আমি সকলকেই বলবো, যারা বক্তব্য দিয়েছেন আপনাদের ধৈর্য ধরতে হবে। এই ডকুমেন্টারির দেখানোর অর্থ হইল আমাদের দলের যে 31 দফা সংস্কার, রাষ্ট্র সংস্কারের এই দফার একটি দফা 27তম দফা, যদি ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রীয় ক্ষমতা আসে, তখন হয়তো আমরা এই ডকুমেন্টারির রেজাল্ট পাইতে শুরু করব, এবং আপনাদের যে আজকের যে চাহিদা, সেটা আজকে যে আমাদের ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান সাহেব আসছেন, ওনার মাধ্যমে হয়তো আমাদের নেতা জনাব তারেক রহমানের কাছে এই বার্তা পৌঁছবে। সকল কৃষক, এটা একটা ব্যতিক্রম বিষয়, যারা আমরা সব সময় কৃষকদেরকে সামনের কাতারে দেখি, অথবা বাজারের সেই কোনায় দ্বারা
সবজি বিক্রি করতে পেরেছি, তার পণ্য বিক্রি করে। আজকে এই ব্যতিক্রমী যে অনুষ্ঠান হলো, আজকে কৃষকরাই হলো প্রধান অতিথি। এই কৃষকদেরকে আমি বাড়ি ইউনিয়নের কৃষকদেরকে যাদের মাধ্যমে আমরা এই মূল্যায়িত করতে পারছি, আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বিএনপির পক্ষ থেকে। পরিশেষে একটি কথা বলতে চাই, যোগ্য পিতার যোগ্য সন্তান হিসাবে আজকে আমাদের স্নেহের ছোট ভাই আরিফ যে কাজটি করে গেলেন, এই কাজটির জন্য সকলকে আমি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তিনি সারা জীবন কাজ করেছেন মেশিনপত্র নিয়ে, মানে স্থপতি, কিন্তু হৃদয়ে ধারণ করেছেন মাটি ও মানুষের কথা। তিনি প্রকৌশলী হলেও তার হৃদয়ের কাঠামো গড়া কষ্ট দিয়ে, দেশের মাটির প্রতি ভালোবাসা দিয়ে। তিনি চাঁদপুরের কচুয়ার কৃতি সন্তান, কিন্তু আজ তিনি শুধু কচুয়ার না, তিনি আমাদের এখানকারও বরং সমগ্র বাংলাদেশের কৃতি সন্তান। কারণ তিনি সেই কণ্ঠ, যে কণ্ঠ বলে কৃষকের ঘামে ভেজা মাটি আসলে রাষ্ট্রের রক্তনালী। একটা দেশ তখনই এগোয় যখন তার কৃষক মাথা উঁচু করে হাঁটে। আমি খুব ছোট্ট একটি কথা শেয়ার করব। উনি যে শুধু কৃষি কথা নিয়েই কাজ করছেন তা নয়, উনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমি কিছুদিন আগে তার একটি নিউজ দেখেছি, যেখানে তিনি তার এলাকার বিদ্যালয়গুলোতে গিয়েছেন এবং ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেছেন। বাচ্চাদেরকে দিয়েছেন বই, খাতা, পত্র, কলম সহ আরও অনেক কিছু। তিনি প্রতিনিয়ত স্বপ্ন দেখছেন এবং স্বপ্নকে কিভাবে বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে চেষ্টা করে যাচ্ছেন। নিজে করছেন এবং সবাইকে নিয়ে করার চেষ্টা করছেন। আমি ডেকে নেব ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানকে এখানে আসার জন্য এবং তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। আমরা এটার জন্যই অপেক্ষা করছিলাম। আমরা সবাই করতালি দেই তার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের এখানে আমি বক্তব্য শুরুর আগে আমি অ্যাকনোলেজ করতে চাই, আমাদের এখানের প্রবীণ রাজনীতিবিদ আছেন, এখানে বসে আছেন। আপনি যদি ওসমান আলী সাহেব যদি একটু স্টেজে আসেন প্লিজ। ওসমান আলী সাহেব একটু স্টেজে আসবেন প্লিজ। এই যে বাংলাদেশে গত 15 বছর 7 মাস এত নির্যাতনের পরও বিএনপি এখনও টিকে আছে ওনাদের মতো রাজনীতিবিদদের জন্যেই। ওনারা আছেন বলেই বাংলার আনাচে কানাচে এখনো পর্যন্ত জিয়াউর রহমানের নাম বলতে পারেন। এত অত্যাচারের পরও বিএনপি এখনো টিকে আছে এবং কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। আমি আমার বক্তব্যের আগে আমি সেই প্রবীণ রাজনীতিবিদের কাছ থেকে অত্যন্ত ছোট্ট করে এই ডকুমেন্টারি সম্পর্কে কিছু শুনতে চাচ্ছি, আপনি যদি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সেই মাঠ, যেই মাঠে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের ভাগ্য উন্নয়নের, ভাগ্য পরিবর্তনের জন্য এসেছিলেন। এই প্রত্যন্ত এলাকাকে বেছে নিয়েছিলেন, চিলাই খাট খনন করেছিলেন। তখন আমি প্রাইমারি স্কুলের ছাত্র। আমি দিগদা স্কুল থেকে এসেছিলাম, ছাত্রদের সাথে এসে ওনার সাথে হ্যান্ডশেক করেছিলাম। সেই থেকে জিয়াউর রহমানকে আমি ভালোবাসি। আমার বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন আমার কৃষক ভালো থাকে। আমার বিএনপি যখন ক্ষমতা থাকে তখন আমার শিল্পপতিরা ভালো থাকে। আমার বিএনপি যখন ক্ষমতায় থাকে তখন সকল মানুষ সুখে থাকে। আমাদের যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন মুরগির ডিমের দাম ভালো থাকে। যখন বিএনপি ক্ষমতায় থাকে তখন সকল কিছু সুন্দর থাকে। আগামী দিনে আবার আমরা আশা করি হয়তোবা আপনাদের সকলের সমর্থনে আমাদের দেশনায়ক তারেক জিয়াউর রহমানের দল বিএনপি আপনাদের ম্যান্ডেট নিয়ে, আমাদের খালেদা জিয়ার আপনাদের ম্যান্ডেট নিয়ে এদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবেন। সেই সময় আমাদের এই কৃষকের জন্য আরও কিছু কথা আছে, যেগুলো হলো আমাদের পরিবেশ দূষণ এবং আমাদের যে সমস্ত ধান হয় ধানগুলো আপনাদের সঠিক মূল্য পায় না, এবং আরও যে সমস্ত মুরগি পালন করতে গিয়া যে খাদ্যের দাম বেশি হয়, ওরও বৈষম্য এখনও আছে। আপনাদের মাধ্যমে আপনারা সেই দিকগুলা আমাদের তারেক জিয়াকে বলবেন এবং আমাদের দলীয়ভাবে বলবেন, আগামীতে যেন এই সমস্ত সমস্যার সমাধানগুলো হয়। এখানে যারা উপস্থিত সবাই আমার ভাই, আমি সকলকে ধন্যবাদ জানালাম এবং একটু কথা বলে আপনাদের ধৈর্যচ্যুতি করানোর জন্য ক্ষমা চাইলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক জিয়া জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। ধন্যবাদ জনাব ওসমান আলী সাহেবকে। সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি সাহেব, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, যারা সোনার মানুষ, যারা মাটির মানুষ,
যাদের শ্রমে ঘামে উৎপাদিত হয় প্রতিটি খাদ্যকণা, আমার সেই সম্মানিত কৃষক ভাইয়েরা, উপস্থিত এই অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার কৃষানী বোনেরা, আসসালামু আলাইকুম। অনেক রাত হয়ে গেছে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার একটা কথা আছে, আমার বড় স্বপ্ন ছিল কৃষক হবার, মাটির মানুষ, মাটির সাথে মিশে থাকার। আমার এই কথা শুনে আপনারা ভাবছেন তার প্রফেশন হচ্ছে একজন ইঞ্জিনিয়ার, তার স্বপ্ন নাকি কৃষক হওয়ার। কথাটা কেমন বেমানান মনে হচ্ছে না? কিন্তু প্রকৃতপক্ষে বিষয় হচ্ছে, আজকে যে কৃষকরা বক্তব্য দিলেন, আজকে যে ভাইয়েরা মন্তব্য দিলেন, আজকে যে রাজনীতিবিদরা কথা বললেন, একটা কথা কিন্তু উঠে এসেছে, তা হচ্ছে আমাদের বাংলাদেশ নামক ভূখণ্ডের আমরা যে জায়গাটার মধ্যে এসেছি, আজ থেকে যদি 100 বছর আগে ফিরে যান, আজ থেকে যদি 150 বছর আগে ফিরে যান, আপনি দেখবেন এখানকার প্রতিটি মানুষ কৃষক ছিল। আপনার বাবা হয়তো কৃষক ছিল, নয়তো আপনার দাদা কৃষক ছিল। আমরা যখন ছোট থাকি, ছোটবেলায় বাবার আঙুল ধরে হাঁটি, তখন আমাদের কাছে সবচেয়ে শ্রেষ্ঠ পুরুষ, শ্রেষ্ঠ মানুষ হয় আমার বাবা। আমার বাবা একজন কৃষক, সুতরাং নিশ্চয়ই ছোটবেলা আমি বাবার আঙুল ধরে হাঁটতে গিয়ে কৃষক হওয়ার স্বপ্ন দেখেছি। আমরা সবাই কখনো না কখনো, কোনো না কোনোভাবে কৃষক হওয়ার স্বপ্ন দেখেছি, কৃষক হতে চাই, কারণ কৃষকই হচ্ছে আমাদের প্রকৃত মানুষ। এই কৃষকরা আমাদের জন্য খাদ্যের প্রতিটি দানা উৎপাদন করেন, অথচ দুঃখের বিষয়, এই কৃষকদের উৎপাদিত প্রতিটি দানা তারা সঠিক মূল্যে বিক্রি করতে পারেন না। আজকে প্রত্যেকের কথা একটি জিনিস উঠে এসেছে, তা হচ্ছে সুলভ মূল্যে তারা তাদের উৎপাদিত পণ্য বিক্রি করতে পারেন না। আরেক ভাই বললেন বীজের কথা, সঠিক বীজ উনি পান না। আরেক ভাই সারের কথা বলেছেন, সার পান না। আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি স্বপ্ন নিয়ে বন্ধুগণ, যে স্বপ্ন দেখেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বপ্ন দেখেছিলেন এদেশের প্রতিটি কৃষকের সঠিক মূল্য দিতে। তাই তো মাত্র 2 বছরে উনি সারা বাংলাদেশে 1979 সাল থেকে 81 সাল পর্যন্ত 2 বছরে 26,000 কিলোমিটার খাল খনন করেছিলেন। 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীজ অধ্যাদেশ জারি করেছিলেন। বাংলাদেশের কিছু ষড়যন্ত্রকারী আর পার্শ্ববর্তী দেশের কিছু ষড়যন্ত্রকারীরা মিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেয়নি। তারা ষড়যন্ত্র করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করেছে। কালের বিবর্তনে আমরা এখন এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছি বন্ধুগণ, আপনারা যখন আপনাদের উৎপাদিত পণ্যের মূল্য পান না, আপনারা যখন সঠিক দামে সার পান না, কীটনাশক পান না, বীজ পান না, আপনারা যখন লোন পান না, তখন আপনাদের কথা চিন্তা করে সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি জনাব তারেক রহমান চিন্তা করছেন আপনাদের জন্য দিবেন একটি ফার্মার্স কার্ড। এই ফার্মার্স কার্ড দিয়ে আপনি কি করতে পারবেন? এই ফার্মার্স কার্ড দিয়ে আপনি হ্যাসেলবিহীন লোন পাবেন। এই ফার্মার্স কার্ড দিয়ে আপনি বীজ পাবেন, কীটনাশক পাবেন। আপনি যদি মাঝারি পর্যায়ের কৃষক হন, আপনাকে আধুনিক যন্ত্রপাতি দেওয়া হবে। আপনি এই ফার্মার্স কার্ডের মাধ্যমে আপনার উৎপাদিত পণ্য সঠিক মূল্যে বিক্রি করতে পারবেন। আর আমাদের পিছনে তাকার সময় নেই, সুতরাং আমাদেরকে যেতে হবে সামনের দিকে। আপনার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি জনাব তারেক রহমান ফার্মার্স কার্ডের যে প্রকল্প নিয়েছেন, সেই প্রকল্পটি আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি বন্ধুগণ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি জনাব তারেক রহমানের সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা। আপনারা কি সহযোগিতা করতে চান? আপনারা কিভাবে সহযোগিতা করতে পারেন আপনারা জানেন? জানেন না। আপনারা পারেন আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে, আপনারা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্তরসূরি জনাব তারেক রহমানের সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে চান, তাহলে আপনারা সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিবেন। তাহলেই সম্ভব এই পরিকল্পনা বাস্তবায়ন করা। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি বলতে চাই, আমাদের হারিয়ে যাওয়া সেই ইতিহাস আবার যদি সামনের দিকে পুনরুজ্জীবিত করতে হয়, তাহলে আমাদের ধানের শীষে ভোটের কোনো বিকল্প নেই। ধানের শীষে ভোটের মাধ্যমেই জনাবে তারেক রহমানের যেই চিন্তা, যে চেতনা, একটি আধুনিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করার স্বপ্ন দেখেছেন, আমরা সবাই ভোটের মাধ্যমে তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, দেশ গর্ব মিলেমিশে। ধন্যবাদ সবাইকে। তিনি হৃদয়ে যেটি ধারণ করেন সেটি আমাদের সামনে বলে গেলেন, খুব স্পষ্ট বার্তা দিয়ে গেলেন, আর পিছনে ফিরে যাওয়ার সুযোগ নেই। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি ডেকে নেব আজকের অনুষ্ঠানকে সফল করতে যার জুরি মেলাভার, আপনাদের এলাকার কৃতি সন্তান, আপনাদের সবার প্রাণপ্রিয় হাসান আল আরিফকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার 27 দফার কৃষিভিত্তিক রূপরেখার প্রণয়নে কৃষি কথার অনুষ্ঠানে আজকে আগত অত্র এলাকার কৃষকবৃন্দ, মুরব্বীবৃন্দ, সুধীজনেরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা নিশ্চয়ই আজকে খেয়াল করেছেন এটি একটি ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানে যারা প্রধান অতিথি হয়েছেন, বিশেষ অতিথি হয়েছেন, তারা আসলে কৃষক এবং কৃষকদের সম্মান জানানোর জন্যই, আগামীর কৃষিকে নতুন করে গড়বার জন্যই আমাদের এই আয়োজন। অন্যান্য যে অনুষ্ঠানগুলো হয় সাধারণত সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ অথবা কোনো সরকারি কর্মকর্তা প্রধান অতিথি হন। কৃষকদের এই সম্মান জানানোর আলাদা একটা অনুষ্ঠান যেহেতু শুরু হয়েছে, তার মানে একটি পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে, তাই তো? আমরা নতুন যে পরিবর্তিত বাংলাদেশের যাত্রা শুরু হতে যাচ্ছে, সেই যাত্রার অংশীদার হতে আজকের এই অনুষ্ঠান এখানে করেছি। আমরা যে সংসদীয় আসনে বসবাস করি তার মধ্যে সবচেয়ে কৃষিভিত্তিক এলাকা হচ্ছে এই বাড়ি ইউনিয়ন, সবচেয়ে অবহেলিত বটে। আমি এই বাড়িয়ার সন্তান, আমি আপনাদের সন্তান। আমি এই স্কুল থেকে লেখাপড়া করে আমার প্রাথমিক শিক্ষার হাতে করে এই স্কুল থেকে, তাই আমি এই জায়গাটাকেই সিলেক্ট করেছি। আপনাদের সামনে কথা বলছি কৃষির কিছু স্বপ্ন নিয়ে। ইতিমধ্যে আপনারা শুনেছেন কৃষিভিত্তিক একটি প্রামাণ্যচিত্র কৃষি কথাটা আপনারা দেখেছেন। অনেক দুঃখ বঞ্চনাও দেখেছেন কৃষকের, একই সাথে অনেক আশার কথাও আপনারা দেখেছেন। এই আশা এবং বঞ্চনার মধ্যেও কৃষকের যে জীবন এবং জীবিকার ব্যবস্থা সেটি কিন্তু অত্যন্ত নাজুক। আমাদের মোট দেশজ উৎপাদনের 15% কৃষি দ্বারাই নির্ধারিত হয়, অথচ সবচেয়ে অবহেলিত পেশা হচ্ছে এই কৃষি। তাই আমি আপনাদের সামনে প্রতিজ্ঞা করছি, আমি যে রাজনীতি করছি সেটি প্রভাব প্রতিপত্তি বা নিজেকে জাহির করার জন্য নয়। আমি মানুষের কথা বলছি, কৃষকের কথা বলছি। কৃষকদের পক্ষে
যে ভয়েসগুলো, সেই ভয়েসগুলোকে, আপনাদের ভয়েসগুলোকে জাতীয় পরিসরে পৌঁছে দেওয়ার ব্রত নিয়ে আমি আমার কাজ শুরু করেছি। আপনাদের সন্তান হিসাবে এই মাঠ থেকে আমার প্রতি স্নেহ রাখবেন, দোয়া রাখবেন, আমি যেন আমার জায়গায় সফল হতে পারি। প্রিয় উপস্থিতি, ইতিমধ্যে আপনারা দেখেছেন বিএনপির যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31টি দফা ঘোষিত হয়েছে, সেখানকার 27 নং দফায় কৃষির যে রূপরেখা প্রণয়ন করা হয়েছে, সেই কৃষির রূপরেখাটি বাস্তবায়ন করা গেলে প্রতিজন কৃষককে ফার্মার্স কার্ড দেওয়া যায়। কৃষককে যদি তার বাজার ব্যবস্থাপনায় সরাসরি পাইকারি বাজারে কৃষককে প্রবেশ করানো যায়, কৃষককে যদি উন্নত প্রযুক্তি, সার এবং বীজ দিয়ে প্রণোদনা দেওয়া যায়, কৃষিকে একটি অর্গানাইজ ওয়েতে পরিবহন ব্যবস্থা চাহিদা ভিত্তিক, যেখানে যেই পণ্যের উৎপাদন আছে সেই পণ্যের এন্ট্রিজ দেওয়া যায়, আমি বিশ্বাস করি যে বাংলাদেশের কৃষি নিয়ে নতুন একটি বিপ্লব সূচিত হবে। কৃষকরা তখন শুধুমাত্র অন্ন উৎপাদনদাতা নয়, রাষ্ট্রের প্রধান ক্রিয়ানক শক্তিতেও ভূমিকায় বসবাস করতে পারে, তারা উঠে আসবে এবং সম্মানিত হবে, এই বিশ্বাস আপনারা করি। আজকের অনুষ্ঠানকে সফল করার জন্য যারা দূর দূরান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন, সবার প্রতি আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ যারা উপস্থিত হয়েছেন। একই সাথে শুভেচ্ছা জানাই এই স্কুল কর্তৃপক্ষকে যারা এখানকে প্রোগ্রামটা করার অনুমোদন দিয়েছে। আপনাদের সন্তান হিসাবে আমায় দোয়ায় রাখবেন, আমি আপনাদের সন্তান হিসাবেই এই কৃষি বা এই মানুষের অধিকারের প্রশ্নে কাজ করতে চাই। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকে এখানেই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হলো।